চিলি 22শে মে 1960 9.5 মাত্রার ভূমিকম্প, মৃত্যু 1655 জন। আলাস্কা 26শে মার্চ 1964 9.2 মাত্রার ভূমিকম্প, মৃত্যু 139 জন। ইন্দোনেশিয়া 26শে ডিসেম্বর 2004 9.1 মাত্রার ভূমিকম্প, মৃত্যু প্রায় 2,28,000 জন। জাপান 11 মার্চ 2011 9.1 মাত্রার ভূমিকম্প, মৃত্যু 19,759 জন। এগুলো হচ্ছে উল্লেখযোগ্য কিছু শক্তিশালী ভূমিকম্প। এখানে খেয়াল করুন ভূমিকম্প কতটা শক্তিশালী তা বোঝানোর জন্য সংখ্যা ব্যবহার করা হচ্ছে। যেই পদ্ধতিতে ভূমিকম্পের তীব্রতাকে সংখ্যার মাধ্যমে প্রকাশ করা হয় সেই পদ্ধতিকে বলা হয় রিক্টার ম্যাগনিটিউড স্কেল। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, ভূমিকম্পের সময় ভূপৃষ্ঠের সবকিছুই কাঁপতে থাকে, তাহলে কিভাবে আলাদা করে ভূমিকম্পের কম্পন নির্ণয় করা হয়? আসলে ভূমিকম্পের কম্পন এবং পরবর্তীতে তা থেকে ভূমিকম্পের তীব্রতাকে সংখ্যায় প্রকাশ করতে গেলে সাইজমোমিটার, ভূমিকম্পের উৎপত্তিস্থল শনাক্তকরণ সহ কিছু গাণিতিক হিসাব নিকাশের প্রয়োজন পড়ে। আজকের ভিডিওতে সাইজমোমিটার, রিক্টার স্কেল, ভূমিকম্পের উৎপত্তিস্থল এবং গভীরতা নির্ণয় সহ ভূমিকম্পের সময় সংঘটিত লিকুইফ্যাকশন ইফেক্ট সম্পর্কে বলা হবে। আমি জুম্মান আছি আপনাদের সাথে, আপনারা দেখছেন বিজ্ঞান পাইসি। ভূমিকম্প সম্পৃক্ত যে কোনো তথ্য নির্ণয় করার প্রাথমিক শর্ত হচ্ছে ভূমিকম্পের সময় ভূপৃষ্ঠ কতটা কেঁপেছে তা নির্ণয় করা। এখন এই কাজটি কিন্তু সহজ হবার কথা নয়, কারণ ভূমিকম্পের সময় ভূপৃষ্ঠের সবকিছুই কাঁপে, অর্থাৎ যেই যন্ত্র দিয়ে আপনি ভূমিকম্পের কম্পন নির্ণয় করবেন সেটাও কাঁপবে। যেমন মনে করুন এই লাইনের সাপেক্ষে এই বস্তুটি কাঁপছে, তাহলে লাইন থেকে বস্তুটি কতটা সরছে বা কাছে আসছে তার নির্ণয় করে বস্তুর কম্পন জানা যাবে। কিন্তু বস্তুসহ লাইনটিও যদি সমান মাত্রায় কাঁপে তবে কিন্তু লাইনের সাপেক্ষে বস্তুর কম্পন নির্ণয় করা সম্ভব হবে না। ভূমিকম্পের সময়ও সেম একই বিষয় ঘটে। কোনো কিছুর সাপেক্ষে কম্পন নির্ণয় করার সুযোগ থাকে না, কারণ যার সাপেক্ষে কম্পন নির্ণয় করবেন সেটাও সমান মাত্রায় কাঁপবে। তার মানে ভূমিকম্পের কম্পন নির্ণয় করা স্বাভাবিক চিন্তায় সহজ নয়। তবে বিজ্ঞানীরা এই সমস্যার চমৎকার সমাধান বের করেন এবং তা হচ্ছে ঝুলন্ত বস্তু। একটি ভারী বস্তুকে সুতায় ঝুলিয়ে উপরের অংশটিকে যদি নাড়াচাড়া করা হয় তাহলে খেয়াল করবেন নিচের ভারী বস্তুটি মোটামুটি স্থির থাকছে। এমনটা হয় মূলত জড়তার কারণে। ভারী বস্তুটি জড়তার কারণে নিজের অবস্থানে স্থির থাকতে চায়, যার ফলে উপরের অংশ যার সাথে ভারী বস্তুটি ঝুলে রয়েছে সেটি স্বল্প পরিসরে স্বল্প সময়ের জন্য কাঁপলেও ভারী বস্তুটি স্থির থাকে। তার মানে ঝুলন্ত ভারী বস্তু সাপেক্ষে ভূমি কতটা কাঁপছে তা পরিমাপ করা সম্ভব। এখন প্রশ্ন হচ্ছে সেটা কিভাবে? আপনি খাতায় দুইভাবে লিখতে পারবেন। প্রথমত খাতা স্থির রেখে কলমকে গতিশীল করে, দ্বিতীয়ত কলম স্থির রেখে খাতাকে গতিশীল করে। ভূমিকম্পের কম্পন দ্বিতীয় পদ্ধতিতে পরিমাপ করা হয়। ঝুলন্ত ভারী বস্তুর নিচে কলম সদৃশ কিছু একটা সংযুক্ত করা হয়। কলমের ঠিক নিচে কাগজ রাখা হয় এবং কাগজ একটি নির্দিষ্ট গতিতে মুভ করে কিংবা রোল করে। ভূমিকম্পের সময় ভারী বস্তুর নিচে থাকা কলম স্থির থাকে, কিন্তু কলমের নিচে থাকা কাগজ ভূমিকম্পের ফলে নাড়াচাড়া করে, অর্থাৎ সম্পূর্ণ যন্ত্র নাড়াচাড়া করে কিন্তু ভারী বস্তুর কারণে কলম স্থির থাকে, যা থেকে আমরা ভূমিকম্পের কম্পনের প্যাটার্ন কাগজে দেখতে পাই। এখানে কাগজ যদি মুভ না করত কিংবা রোল না করত তাহলে কাগজের এক স্থানেই ভূমিকম্পের সকল ডেটা লিপিবদ্ধ হতো, যা শেষ পর্যন্ত কোনো কাজে আসত না। বিষয়টি আরেকটু সহজ করে বুঝতে একটি কলম এবং কাগজ নিন। এবার কাগজ স্থির রেখে কলমকে ডানে বামে করলে কাগজের এক স্থানে সকল ডেটা লিপিবদ্ধ হবে, যা কোনো কাজে আসবে না। তবে কলম ডানে বামে করার সাথে সাথে যদি নির্দিষ্ট গতিতে কাগজকে মুভ করানো হয় তবে কাগজে এমন প্যাটার্ন পাওয়া যাবে যা থেকে কলম কোন সময় কতটা ডানে বামে গিয়েছিল তা বলা যাবে। ঝুলন্ত ভারী বস্তুর মাধ্যমে ভূমিকম্পের তীব্রতার নির্ণয়ের যে পদ্ধতি সম্পর্কে বললাম এটাই হচ্ছে সাইজমোমিটার। বর্তমানের আধুনিক সাইজমোমিটারও এই পদ্ধতিতেই কাজ করে, যদিও বর্তমানের সাইজমোমিটারে ডেটা লিপিবদ্ধ হবার বিষয়টিতে মেকানিক্যাল পরিবর্তন আনা হয়েছে। ফলে বর্তমানের সাইজমোমিটার আগের তুলনায় যথেষ্ট সেন্সিটিভ এবং বর্তমানে অ্যানালগ ডেটার পরিবর্তে সরাসরি কম্পিউটারে ডিজিটাল ডেটা পাওয়া যায়, যা সাইজমিক ওয়েভকে আরও সূক্ষ্মভাবে বিশ্লেষণ করা সম্ভব করেছে। এই সাইজমিক ওয়েভ থেকেই ভূমিকম্প রিলেটেড যাবতীয় সকল ইনফরমেশন পাওয়া যায়, অর্থাৎ ভূমিকম্পের এপিসেন্টার কোথায়, মাটির কতটা গভীরে ভূমিকম্প সংঘটিত হয়েছে, ভূমিকম্পের মাত্রা কত ইত্যাদি সকল ইনফরমেশন পাওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে এই সাইজমিক ওয়েভ। এখন প্রথমে সাইজমিক ওয়েভ থেকে কিভাবে ভূমিকম্পের এপিসেন্টার বা কেন্দ্র নির্ণয় করা হয় সেটা বলা যাক, কারণ রিক্টার স্কেল বোঝার আগে এপিসেন্টার নির্ণয় বুঝতে হবে। ভূমিকম্প থেকে তিন ধরনের ওয়েভ তৈরি হয়: প্রাইমারি ওয়েভ বা পি ওয়েভ, সেকেন্ডারি ওয়েভ বা এস ওয়েভ এবং সারফেস ওয়েভ। এর মধ্যে পি এবং এস ওয়েভ ভূমিকম্পের এপিসেন্টার নির্ণয়ের জন্য গুরুত্বপূর্ণ। পি ওয়েভ সংকোচন এবং প্রসারণের মাধ্যমে অগ্রসর হয় এবং এই তিন ধরনের ওয়েভের মধ্যে পি ওয়েভের গতি সবচেয়ে বেশি। অন্যদিকে এস ওয়েভ পানির ঢেউয়ের মতো অগ্রসর হয় এবং এটি পি ওয়েভের তুলনায় স্লো, তবে সারফেস ওয়েভের তুলনায় ফাস্ট।
তার মানে ভূমিকম্পের পর সাইজমোমিটারে প্রথমে পি ওয়েভ হিট করবে, এরপর এস ওয়েভ এবং এরপর সারফেস ওয়েভ। এখন সাইজমোমিটার থেকে কতটা দূরে ভূমিকম্প সংঘটিত হয়েছে তা জানার জন্য পি এবং এস ওয়েভের মধ্যবর্তী সময়ের ব্যবধান নির্ণয় করা লাগবে, যা গ্রাফ থেকে খুব সহজেই নির্ণয় করা যায়। যেমন এটি একটি সাইজমিক ওয়েভ, যার পি ওয়েভের স্টার্ট এখানে এবং এস ওয়েভের স্টার্ট এখানে। এখন এস ওয়েভ অ্যারাইভাল টাইম থেকে পি ওয়েভ অ্যারাইভাল টাইম বিয়োগ করলেই পি এবং এস ওয়েভের মধ্যবর্তী সময় পাওয়া যাবে, যাকে বলা হয় ল্যাগ টাইম। ধরা যাক কোনো একটি ভূমিকম্প থেকে প্রাপ্ত সাইজমোগ্রামে পি এবং এস ওয়েভের মধ্যবর্তী ল্যাগ টাইম 3 মিনিট। এখন এই 3 মিনিট ল্যাগ টাইমের মাধ্যমে ভূমিকম্প সাইজমোমিটার থেকে কতটা দূরে সংঘটিত হয়েছে তা জানার জন্য এই গ্রাফটির প্রয়োজন হবে, যেখানে পি এবং এস ওয়েভের ল্যাগ টাইমের বিপরীতে ভূমিকম্পের উৎসের দূরত্ব উল্লেখ রয়েছে। প্রথমে গ্রাফের ওয়াই অক্ষ বরাবর 3 মিনিটের হাইট কতটুকু সেটা মেপে নিতে হবে। আমাদের 3 মিনিটের ক্ষেত্রে হাইট এইটুকু। এখন দেখতে হবে গ্রাফের কোন স্থানে এই হাইটটুকু পি এবং এস ওয়েভের রেখার ব্যবধানে ঠিকভাবে ফিট করে। যেমন এখানে পি এবং এস এর ব্যবধান নির্ধারিত হাইট থেকে কম, আবার এখানে বেশি। এভাবে চেক করতে হবে কোন স্থানে নির্ধারিত হাইট ফিট হয়। আমাদের ক্ষেত্রে সেটা হচ্ছে এখানে। এখন এই স্থান বরাবর এক্স অক্ষে গেলেই আমরা ভূমিকম্প কত দূরে সংঘটিত হয়েছে তা পেয়ে যাব, এবং আমাদের 3 মিনিট ল্যাগ টাইমের ক্ষেত্রে সেই দূরত্ব হচ্ছে 2150 কিলোমিটার। অবশ্য গ্রাফের ঝামেলায় না গিয়েও ল্যাগ টাইমের মাধ্যমে এই সূত্র দিয়েও সাইজমোমিটার থেকে ভূমিকম্পের উৎসের দূরত্ব মাপা যাবে। এখন সাইজমোমিটার থেকে ভূমিকম্পের উৎসের দূরত্ব পাওয়া গেলে এই দূরত্ব দিয়েই রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা কত ছিল তা নির্ণয় করা সম্ভব। তবে ভূমিকম্পের এপিসেন্টার কোথায়, অর্থাৎ ঠিক কোন স্থানে ভূমিকম্প সংঘটিত হয়েছিল, তা কিন্তু আবার একটি সাইজমোমিটার থেকে পাওয়া ভূমিকম্পের দূরত্ব দ্বারা নির্ধারণ করা সম্ভব নয়। ভূমিকম্পের এক্সাক্ট এপিসেন্টার নির্ণয় করতে মিনিমাম 3টি সাইজমোমিটারের ডেটা প্রয়োজন পড়বে, কারণ একটি সাইজমোমিটার দিয়ে ভূমিকম্প কতটা দূরে সংঘটিত হয়েছে তা জানা গেলেও কোন দিকে সংঘটিত হয়েছে তা জানা যায় না। যেমন 3 মিনিট ল্যাগ টাইমের ক্ষেত্রে 2150 কিলোমিটার দূরে ভূমিকম্প সংঘটিত হয়েছে সেটা বলা যাবে, তবে সেটা কোন দিকে তা বলা সম্ভব হবে না। তার মানে সাইজমোমিটার থেকে 2150 কিলোমিটার ব্যাসার্ধের একটি বৃত্ত কল্পনা করলে সেই বৃত্তের পরিধি বরাবর যে কোনো স্থান ভূমিকম্পের এপিসেন্টার হতে পারে। এখন এই পরিধির ঠিক কোন স্থানে ভূমিকম্প সংঘটিত হয়েছে তা জানার জন্য মিনিমাম আরও 2টি সাইজমোমিটারের ডেটা প্রয়োজন হবে। ধরা যাক দ্বিতীয় সাইজমোমিটার স্টেশনে পাওয়া ল্যাগ টাইম থেকে হিসেব করে দেখা গেল দ্বিতীয় স্টেশন থেকে 700 কিলোমিটার দূরে ভূমিকম্প সংঘটিত হয়েছে। তাহলে দ্বিতীয় স্টেশন থেকে 700 কিলোমিটার ব্যাসার্ধের বৃত্ত অঙ্কন করতে হবে। এক্ষেত্রে আমরা 2টি বিন্দু পাব, যেখানে বৃত্ত 2টি পরস্পরকে ছেদ করেছে। এখন এই 2টি স্থানের কোনো একটিতে ভূমিকম্প সংঘটিত হয়েছে। এখন এই 2 স্থানের কোনটিতে ভূমিকম্প সংঘটিত হয়েছে তা জানার জন্য তৃতীয় সাইজমোমিটারের ডেটা প্রয়োজন হবে। তৃতীয় সাইজমোমিটার থেকে প্রাপ্ত দূরত্বের সমান ব্যাসার্ধ নিয়ে বৃত্ত অঙ্কন করলে একটি কমন পয়েন্ট পাওয়া যাবে, যার মাধ্যমে ভূমিকম্পের প্রকৃত এপিসেন্টার জানা যাবে। থিওরিটিক্যালি মিনিমাম 3টি স্টেশনের ডেটার মাধ্যমেই এপিসেন্টার সঠিকভাবে নির্ণয় করা গেলেও বাস্তবে 10 থেকে 12টি স্টেশনের ডেটা ব্যবহার করা হয় এপিসেন্টার নির্ণয় করার জন্য, কারণ সাইজমিক স্টেশন থেকে ভূমিকম্পের ডিস্টেন্স মাপার ক্ষেত্রে কিছুটা এরর থেকে যায়, যার ফলে যত বেশি স্টেশনের ডেটা ব্যবহার করা হয় ততই এপিসেন্টারের এক্সাক্ট লোকেশন পাওয়া যায়। ভূমিকম্পের এপিসেন্টারের মাধ্যমে জানা যায় ঠিক কোন স্থানের মাটির নিচে ভূমিকম্প সংঘটিত হয়েছে। তার মানে ভূপৃষ্ঠের নিচে এই স্থানে ভূমিকম্প সংঘটিত হলে এই স্থান থেকে ঠিক উপরের পয়েন্টকে বলা হবে এপিসেন্টার। তার মানে এপিসেন্টার নির্ণয়ের মাধ্যমে ভূমিকম্প ঠিক কতটা গভীরে সংঘটিত হয়েছে তা জানা যায় না। গভীরতা নির্ণয়ের ক্ষেত্রে আরও কিছু গাণিতিক বিষয় সামনে আসে। সাইজমিক স্টেশনের ঠিক নিচে যদি ভূমিকম্প সংঘটিত হয় তাহলে জাস্ট পি এবং এস ওয়েভ সারফেসে আসতে কতটা সময় নিয়েছে সেই সময়ের ব্যবধান অর্থাৎ ল্যাগ টাইম হিসেব করেই গভীরতা নির্ণয় করা যায়। তবে সাইজমিক স্টেশনের ঠিক নিচে ভূমিকম্প হবার সম্ভাবনা খুবই কম, সেক্ষেত্রে গাণিতিক হিসেব নিকেশ সামনে আসে। যেমন মনে করুন ভূগর্ভের এই স্থানে ভূমিকম্প সংঘটিত হয়েছে এবং সাইজমিক স্টেশন এই স্থানে অবস্থিত। এখন ভূমিকম্পের ডেপথ অফ ফোকাস বা গভীরতা এফ, এপিসেন্টার ই এবং সাইজমিক স্টেশন এস, এই 3টি বিন্দু নিয়ে একটি ত্রিভুজ কল্পনা করি, যা একটি সমকোণী ত্রিভুজ। এখন দেখা যাক এই ত্রিভুজের কি কি ইনফরমেশন আমাদের জানা। স্টেশন থেকে এপিসেন্টারের দূরত্ব এইচ জানা, এছাড়া সাইজমিক স্টেশনে ভূমিকম্পের ইন্টেন্সিটি বি এবং এপিসেন্টারের ইন্টেন্সিটি এ, এই 2টি বিষয়ও জানা। এর বাইরে ধরে নেই এপিসেন্টার থেকে ডেপথ অফ ফোকাসের গভীরতা ডি এবং স্টেশন থেকে ডেপথ অফ ফোকাসের দূরত্ব কে। তাহলে এই ইএফএস ত্রিভুজ থেকে আমরা লিখতে পারি sin স্কয়ার থিটা ইকুয়াল টু ডি স্কয়ার বাই কে স্কয়ার। এখন ওল্ডহ্যামের মেথড আমাদের ভূমিকম্পে প্রাপ্ত তীব্রতা এবং দূরত্বের সম্পর্ক কেমন সেটা বলে, যা এখানে বিস্তারিত বলছি না, তবে ওল্ডহ্যাম মেথড অনুযায়ী এই সূত্রটিকে যেভাবে লেখা যায় তা লিখছি।
এবং তা হচ্ছে sin স্কয়ার থিটা ইকুয়াল টু d স্কয়ার বাই k স্কয়ার ইকুয়াল টু b স্কয়ার বাই a স্কয়ার। এখানে b হচ্ছে সাইজমিক স্টেশনে পাওয়া ভূমিকম্পের ইন্টেন্সিটি এবং a হচ্ছে এপিসেন্টার ইন্টেন্সিটি। এখন এই সূত্রকে লেখা যায় sin স্কয়ার থিটা ইকুয়াল টু b স্কয়ার বাই a স্কয়ার বা থিটা ইকুয়াল টু sin ইনভার্স b বাই a। এখন এই ইকুয়েশনের a এবং b এর মান জানা, তার মানে এখান থেকে আমরা থিটার মান পেয়ে যাব। এখন এই EFS সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা লিখতে পারি tan থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি ইকুয়াল টু d বাই h বা d ইকুয়াল টু h tan থিটা। এখন এখানে h এবং থিটার মান আমরা জানি, সেই মান এখানে বসিয়ে দিয়ে আমরা ভূমিকম্পের ডেপথ অফ ফোকাস বা কতটা গভীরে ভূমিকম্প সংঘটিত হয়েছে তা জানতে পারব। তার মানে সাধারণ ত্রিকোণমিতির সূত্র অ্যাপ্লাই করেই ভূমিকম্পের ডেপথ জানা যায় বা গভীরতা জানা যায়। এবার রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা কিভাবে নির্ণয় করা হয় তা বলা যাক। 1935 সালে জিওলজিস্ট চার্লস ফ্রান্সিস রিক্টার ভূমিকম্পের নির্গত শক্তি পরিমাপের জন্য রিক্টার স্কেল তৈরি করেন। ধরা যাক ভূমিকম্পের পর কোনো একটি সাইজমোমিটারে এমন ওয়েভ পাওয়া গিয়েছে। প্রথমে এখান থেকে কত দূরে ভূমিকম্প সংঘটিত হয়েছে তা নির্ণয় করতে হবে এবং সেটা কিভাবে করতে হয় তা আমরা ইতিমধ্যে দেখেছি। এক্ষেত্রে ধরে নেই পি এবং এস ওয়েভের ল্যাগ টাইম 30 সেকেন্ড, তার মানে 240 কিলোমিটার দূরে ভূমিকম্প সংঘটিত হয়েছে। এবার সাইজমিক ওয়েভের সর্বোচ্চ বিস্তার নির্ণয় করতে হবে, এক্ষেত্রে ধরা যাক 23 মিলিমিটার। ভূমিকম্পের দূরত্ব এবং তরঙ্গের সর্বোচ্চ বিস্তার এই দুইটি ইনফরমেশনকে এবার নোমোগ্রামে চিহ্নিত করতে হবে। এটি হচ্ছে নোমোগ্রাম, যার এখানে ভূমিকম্পের দূরত্ব, এখানে ওয়েবের বিস্তার এবং মাঝখানে রিক্টার ম্যাগনিটিউড রয়েছে। ডিস্টেন্সে 240 কিলোমিটার এবং ওয়েবের বিস্তারে 23 মিলিমিটার চিহ্নিত করে একটি সংযোগ সরলরেখা অঙ্কন করলে সেটি রিক্টার ম্যাগনিটিউডকে যে স্থানে ক্রস করবে সেটাই হবে ভূমিকম্পের মাত্রা। আমাদের উদাহরণের ক্ষেত্রে রিক্টার ম্যাগনিটিউড 5 বলা যায়। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, রিক্টার ম্যাগনিটিউড নির্ণয় করার কোনো ম্যাথমেটিক্স নেই? উত্তর হচ্ছে আছে, এবং তা হচ্ছে এটি। এই ইকুয়েশনের উপর ভিত্তি করেই নোমোগ্রাম তৈরি করা হয়েছে। নোমোগ্রামের মাধ্যমে রিক্টার ম্যাগনিটিউড নির্ণয় করার বিষয়টি সহজ বিধায় প্রথমে উল্লেখ করেছি। এবার এই মূল ইকুয়েশন সম্পর্কে বলা যাক। এখানে এম হচ্ছে রিক্টার ম্যাগনিটিউড, এ হচ্ছে সাইজমোগ্রামের প্রাপ্ত ওয়েবের সর্বোচ্চ বিস্তার বা উচ্চতা, তবে তা মাইক্রোমিটার এককে, এবং এ নোট হচ্ছে রেফারেন্স বা স্ট্যান্ডার্ড ভ্যালু, যা সাইজমোমিটার থেকে ভূমিকম্পের এপিসেন্টারের দূরত্বের উপর নির্ভর করে। এছাড়াও আরও বেশ কিছু বিষয় বিবেচনায় আনতে হয় এ নোটের মান নির্ণয় করার ক্ষেত্রে, যার ফলে ম্যাথমেটিক্যাল জটিলতায় না গিয়ে প্রথমে উল্লেখ করা নোমোগ্রাম খুবই ইজি ওয়ে রিক্টার ম্যাগনিটিউড নির্ণয় করার জন্য। রিক্টার স্কেলের মান 1 একক পরিবর্তনে কিন্তু ভূমিকম্প 10 গুণ শক্তিশালী হয়, অর্থাৎ দুইটি ভূমিকম্পের একটির রিক্টার ম্যাগনিটিউড 4 এবং অন্যটির 5 হলে প্রথমটি থেকে দ্বিতীয়টি 10 গুণ বেশি শক্তিশালী বোঝাবে। বিষয়টি একটু ম্যাথমেটিক্যালি দেখা যাক। এই সূত্রে এ এবং এ নোট দুইটির এককই সেম, ফলে বোঝানোর সুবিধার জন্য এ নোট বাদ দিয়ে হিসেব দেখানো যাক। তাহলে এই সূত্রকে লিখতে পারি m ইকুয়াল টু log a বা a ইকুয়াল টু 10 টু দ্য পাওয়ার m। এখন m ইকুয়াল টু 4 এর ক্ষেত্রে এর মান দাঁড়ায় 10,000 এবং m ইকুয়াল টু 5 এর ক্ষেত্রে এর মান দাঁড়ায় 1 লক্ষ। এখানে 4 এর ক্ষেত্রে এর যে মান পাওয়া গিয়েছে তার সাথে 10 গুণ করলে 5 এর ক্ষেত্রে যেই মান সেটা পাওয়া যাবে। তার মানে রিক্টার স্কেলে প্রতি একক মাত্রা বৃদ্ধি মানে ভূমিকম্পের শক্তি 10 গুণ বৃদ্ধি পাবে। তবে এখানে বিষয়টি আরেকটু ভেঙে বলা দরকার। রিক্টার স্কেলে প্রতি একক মাত্রা বৃদ্ধি মানে মূলত 10 গুণ বেশি তরঙ্গ সৃষ্টি হওয়া। অন্যদিকে নির্গত শক্তির কথা বললে তা হবে প্রায় 32 গুণ। বর্তমানে অবশ্য রিক্টার ম্যাগনিটিউড স্কেলের পরিবর্তে মোমেন্ট ম্যাগনিটিউড স্কেল ব্যবহার করা হয়, কারণ এটি বেশি অ্যাকুরেট। রিক্টার ম্যাগনিটিউড মূলত তরঙ্গের উচ্চতা ব্যবহার করে মাত্রা নির্ণয় করে, অন্যদিকে মোমেন্ট ম্যাগনিটিউড মোট নির্গত শক্তির উপর ভিত্তি করে ভূমিকম্পের মাত্রা নির্ণয় করে। বড় মাত্রার ভূমিকম্প যেমন 6.5 এর উপরের ভূমিকম্প রিক্টার স্কেল সঠিকভাবে পরিমাপ করতে পারে না। এই ক্ষেত্রে সাইজমোমিটার একটি সীমায় আটকে যায়, অর্থাৎ স্যাচুরেটেড হয়ে যায়। এই সমস্যা সমাধানে 1978 সালে থমাস হ্যাঙ্কস এবং হিরো কানামোরি মোমেন্ট ম্যাগনিটিউড স্কেল তৈরি করেন, যার সূত্রগুলো দেখতে এমন। বর্তমানে মোমেন্ট ম্যাগনিটিউডের মাধ্যমে ভূমিকম্পের মাত্রা নির্ণয় করা হয়। অবশ্য রিক্টার ম্যাগনিটিউড এবং মোমেন্ট ম্যাগনিটিউড থেকে প্রাপ্ত মানে খুব বেশি পার্থক্য থাকে না, বিশেষ করে কম মাত্রার ভূমিকম্পে। তবে তুলনামূলক বড় ভূমিকম্পের ক্ষেত্রে মোমেন্ট ম্যাগনিটিউড স্কেলে ভূমিকম্পের সঠিক শক্তি জানা যায়। ভূমিকম্প বিভিন্ন ধরনের সাইজমিক ওয়েভ তৈরি করে, যেমন এস, পি এবং সারফেস ওয়েভ। তবে ভূমিকম্পের সময় ত্রিমাত্রিক কম্পন পরিমাপ করার জন্য সাইজমোগ্রাফ সাধারণত একটি ভূমিকম্পের জন্য 3টি সাইজমোগ্রাম তৈরি করে। একটি উপর নিচ বরাবর কম্পন পরিমাপ করে, দ্বিতীয়টি উত্তর দক্ষিণ বরাবর কম্পন পরিমাপ করে এবং তৃতীয়টি পূর্ব পশ্চিম বরাবর কম্পন পরিমাপ করে। ভূমিকম্পের সময় বডি ওয়েভ অর্থাৎ পি এবং এস ওয়েভ এবং সারফেস ওয়েভ তৈরি হয়।
এর মধ্যে পি ওয়েভ সবচেয়ে দ্রুতগতিতে অগ্রসর হয়, ফলাফল সাইজমোগ্রামে প্রথমে পি ওয়েভ পাওয়া যায়, তবে সেটা যেই অংশ উপর নিচের কম্পন তৈরি করে সেই অংশে পাওয়া যায়, কারণ পি ওয়েভ থেকে মূলত উপর নিচের কম্পন তৈরি হয়। ফলাফল অপর দুইটি সাইজমোগ্রামে কোনো কম্পন পাওয়া যায় না। পি ওয়েভের পরে আসে এস ওয়েভ, যা পি ওয়েভের চেয়ে শক্তিশালী হয়ে থাকে। এর ফলে সব ধরনের কম্পন সংঘটিত হয়, ফলাফল 3টি সাইজমোগ্রামেই কম্পন পাওয়া যায়। সবার পরে আসে সারফেস ওয়েভ, এর ফলেও সব ধরনের কম্পন তৈরি হয়, ফলাফল 3টি সাইজমোগ্রামেই কম্পন পাওয়া যায়। এই ত্রিমাত্রিক কম্পন থেকে সাইজমোলজিস্টরা ভূমিকম্পের আরও ডিটেল বিশ্লেষণ করতে পারেন। আসলে ভূমিকম্প সম্পর্কে জানার একমাত্র মাধ্যম হচ্ছে সাইজমোগ্রাম। ফলে সাইজমোগ্রাম যত সূক্ষ্ম এবং গভীরভাবে আমরা লিপিবদ্ধ করতে পারব, ততই ভূমিকম্পের গভীর বিশ্লেষণ সম্ভব হবে। এবার ভূমিকম্পের সময় সংঘটিত লিকুইফ্যাকশন ইফেক্ট সম্পর্কে বলা যাক। সাধারণত নদীর তীরবর্তী অঞ্চল এবং সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে শক্তিশালী ভূমিকম্পের সময় লিকুইফ্যাকশন ইফেক্ট দেখা যায়। এক্ষেত্রে ভূমি অনেকটা লিকুইডের মতো আচরণ করে, অর্থাৎ ভূমিতে থাকা ভারী অবজেক্ট নিচে চলে যায়, আবার ভূমির নিচে থাকা হালকা অবজেক্ট উপরে উঠে আসে, অনেকটা এখানে যেমন দেখছেন তেমন। এখানে ভেজা বালু কম্পনের ফলে লিকুইডের মতো আচরণ করছে, তবে যখন কম্পন থেমে যাবে তখন কিন্তু ভূমি আবার পূর্বের মতো সলিড আচরণ করবে। এতে যেই বস্তু নিচে ডেবে যায় তা নিচে থাকা অবস্থাতেই মাটিতে লক হয়ে যায়, আবার উপরে আসতে থাকা বস্তুও কম্পনের পর যে স্থানে থাকে সেই স্থানেই লক হয়ে যায়। লিকুইফ্যাকশনের উদাহরণ হিসেবে এই ছবিটি দেখুন, যা 2011 সালে নিউজিল্যান্ডে সংঘটিত 6.3 মাত্রার ভূমিকম্পের পরবর্তী ছবি। ভূমিকম্প খুবই স্বল্প সময়ের একটি দুর্যোগ, যার আগে থেকে পূর্বাভাস দেওয়া সম্ভব নয়, তবে সাইজমোমিটার সহ গণিতের সাহায্যে আমরা ভূমিকম্পের প্রকৃতি, উৎস ইত্যাদি বলতে পারি, যা ভূমিকম্প প্রবণ এলাকা সম্পর্কে ধারণা দেয় এবং ভূমিকম্প আসার আগেই প্রস্তুত হবার সুযোগ দেয়। এবং সেই প্রস্তুতির ক্ষেত্রে চমৎকার উদাহরণ হচ্ছে জাপান। বাংলাদেশও কিন্তু ভূমিকম্প প্রবণ এলাকার আওতাধীন, তবে আমাদের পূর্ব প্রস্তুতি কেমন সেটা নিজেকেই প্রশ্ন করুন। অনেক সময় আমাদের মনে প্রশ্ন তৈরি হয়, পৃথিবীতে শনি গ্রহের মতো বলয় নেই কেন? আর যদি বলয় থাকতো তবে তা দেখতে কেমন হতো এবং এর প্রভাব পৃথিবীতে কেমন হতো? এছাড়া পৃথিবীতে যদি একটি চাঁদের পরিবর্তে 2টি চাঁদ থাকতো, অর্থাৎ আমাদের চাঁদ ভেঙে 2টি চাঁদে পরিণত হতো, তবে এর প্রভাব পৃথিবীতে কেমন হতো? এমন কিছু সিনারিও বা প্রশ্ন সম্পর্কে জানতে এই ভিডিওটি দেখতে পারেন। ভিডিও ভালো লাগলে বিজ্ঞান পাইসি পরিবারে যুক্ত হয়ে সাথে থাকতে পারেন।